কালা পাহাড় লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সংসারে অবুঝকে বুঝাইতে যাওয়ার তুল্য বিরক্তিকর আর কিছু নাই। বয়স্ক অবুঝ শিশুর চেয়ে অনেক বেশি বিপত্তিকর। শিশু চাঁদ চাহিলে তাহাকে চাঁদের পরিবর্তে মিষ্টান্ন দিলে সে শান্ত হয়, শান্ত না হইলে প্রহার করিলে সে কাঁদিতে কাঁদিতে ঘুমায়া পড়িয়া শান্ত হয়। কিন্তু বয়স্ক অবুঝ কিছুতেই বুঝিতে চায় না এবং ভবির মতো ভুলিতেও চায় না। যশোদানন্দন বহু যুক্তিতর্ক দিয়াও বাপকে বোঝাইতে পারিল না। অবশেষে যাহাকে বলে তিক্ত বিরক্ত তাই হইয়া সে বলিল, তবে তুমি যা মন তাই করোগে, যাও দুটো হাতি কিনে আনোগে। কল্পিত হাতি দুইটা বোধ করি সুর ঝাড়িয়া রংলালের গায়ে জল ছিটাইয়া দিল। রংলাল রাগিয়া আগুন হইয়া উঠিল। সে হুঁকা টানিতেছিল। কথাটা শুনিয়া কয়েক মুহূর্তের ছেলের মুখের দিকে চাহিয়া রইল। তারপর আকস্মাৎ হাতের হুঁকাটা সজোরে মাটির উপর আছাড় মারিয়া ভাঙিয়া ফেলিয়া বলিল, এই নে। যশোদা অবাক হইয়া বাপের মুখের দিকে চাহিয়া রইল। রংলাল বলিল, হাতি হাতি। বলি, ওরে হারামজাদা, কখন আমি হাতি কিনব বলেছি? যশোদা এ কথারও কোনো জবাব দিল না। সেও রাগে ফুলিতেছিল, গুম হইয়া বসিয়া রইল। রংলাল এতক্ষণে বোধহয় হাতি কেনা কথাটার একটা জবাব খুঁজিয়া পাইয়াছিল। সেও এবার শ্লেষপূর্ণ স্বরে বলিল, হাতি কেন? দুটো ছাগল কিনবি বরং, ফলাও চাষ হবে, বাঁশের ঝাড়ের মতো ধানের ঝাড় হবে, 3 হাত লম্বা লম্বা শীষ বসায়া রাখে। ওই সূচের খোঁচা খাইয়াই মহিষগুলো এখন জ্ঞান শূন্যর মতো ছুটিয়া বেড়ায়। উফ! সে একটা দীর্ঘশ্বাস ফেলিল। পাইকরটা বলিল, কি কিনবে কি কর্তা? মহিষ কিনবে তো লাও, ভালো মহিষ দিব, সস্তা দিব। এই এই বলিয়া রংলালকে দেখায়া সে মহিষগুলোকে ছোটাইতে আরম্ভ করিল। বাপরে বাপরে, বলিহারি বাপরে আমার! মধ্যে মধ্যে আবার আদরও সে করিতেছে। রংলাল আসিয়া উঠিল বাগানে। চারিপাশেই মহিষের মেলা। এগুলি বেশ হৃষ্টপুষ্ট আর অযথা তাড়ানোর ফলে ছুটিয়াও বেড়াইতেছে না। শান্তভাবে কোনোটি বসিয়া কোনোটি দাঁড়ায়া চোখ বুঝিয়া বুঝিয়া রোমন্থন করিতেছে। গরু এ বাগানের নাই। রংলাল সেখান হইতে ফিরিল, কিন্তু একেবারে বাগানের শেষ প্রান্তে আসিয়া থমকিয়া দাঁড়াইল। এ কি মহিষ না হাতি? এত প্রকাণ্ড বিপুলকায় মহিষ রংলাল কখনো দেখে নাই। কয়জন লোকও সেখানে দাঁড়াইয়া ছিল। একজন বলিতেছিল, এ মোষ কে লেবে বাবা? পাইকারটা বলিল, এক লেবে ভাই রাজার জমিদারে, আর লেবে যার লক্ষ্মী নাই সেই। ঘুরছি তো 5-7 হাট, দেখি আবার কোথাও যাব। অন্য একজন বলিল, এ মোষ গেরস্ততে নিয়ে কি করবে? এর হালের মুঠো ধরবে কে? তার জন্য এখন লোক খোঁজ। পাইকার বলিল, আরে ভাই, বুদ্ধিতে মানুষ বাঘ বশ করেছে, আর এ তো মোষ। লাঙল বড় করলেই জানোয়ার জব্দ। এর লাঙল মাটিতে ঢুকবে 1.5 হাত। রংলাল তীক্ষ্ণ প্রশংসামান দৃষ্টিতে মহিষ জোড়াটার দিকে চাহিয়াছিল। বলিহারি বলিহারি, দেহের অনুপাতে পাগুলি খাটো। আবক্ষ পঙ্ক হইতে অন্তত 20 মণ ওজন তো স্বাচ্ছন্দ্যে ওই খাটো পায়ে খুঁটি দিয়া তুলিয়া লইবে। কি কালো রং, নিকষের মতো কালো। শিং দুইটির বাহার সবচেয়ে বেশি, আর দুইটি কি এক ছাঁচে ঢালিয়া গড়িয়াছে, যেন যমজ শিশু। কিন্তু দামে কি সে পারিবে? আচ্ছা, দেখাই যাক, হাট ভাঙিয়া শেষ লোকটি পর্যন্ত চলিয়া যাক, তখন দেখা যাইবে। পাইকারটাও তো বলিল, 5-7টা হাটে কেহ খরিদ্দার জুটে নাই। কথা তো শুধু টাকাই নয়, সকলের চেয়ে বড় কথা ওই জানোয়ার দুইটির 2টি বিপুল উদর। রংলাল ওই মহিষ দুইটাই কিনিয়া ফেলিল। বুঝিতেই সে প্রলোভন সম্বরণ করিতে পারিলেন না। ওই টাকাতেই তাহার হইল। পাইকারটাও কয়েকটা হাট ঘুরিয়া বিরক্ত হইয়া উঠিয়াছিল। অনেকগুলি টাকা তাহার এতদিন আবদ্ধ হইয়া আছে। সে যখন দেখিল সত্যই রংলালের আর সম্বল নাই, তখন 198 টাকাতেই মহিষ দুইটি রংলালকে দিয়া দিল। রংলালের মুখখানা উজ্জ্বল হইয়া উঠিল। সে কল্পনা নেত্রে দেশের লোকের সপ্রশংস বিস্ফোরিত দৃষ্টি যেন প্রত্যক্ষ নিরীক্ষণ করিল। কিন্তু যত সে বাড়ির নিকটবর্তী হইল, ততই তাহার উৎসাহ ক্ষীণ হইয়া অবসাদ প্রবল হইয়া উঠিল। লেখাপড়া জানা ছেলেকে তাহার বড় ভয়।
তাহার কথাবার্তার জবাব দিতে রংলালকে হাঁপায়া উঠিতে হয়। তাছাড়া এত বড় দুইটা জানোয়ারের উদর পূর্ণ করা তো সহজ নয়। এক একটাতেই দৈনিক 1 পনেরো বেশি খড় নৈশ্যের মতো উদারসাৎ করিয়া ফেলিবে। গিন্নি যশোদার মা কি বলিবে? মহিষের নাম শুনিলে জ্বলিয়া যায়। রংলাল মনে মনে চিন্তা করিয়া ক্লান্ত হইয়া অবশেষে এক এক সময় বিদ্রোহ করিয়া ওঠে। কেন, কিসের ভয়? কাহাকেই বা ভয়? ঘরই বা কাহার? সম্পত্তির মালিকই বা কে? কাহার কথার অপেক্ষা করে সে? চাষ কেমন হইবে সে কথা কে জানে? রংলালের মনে হইল মাটির নিচে ঘুমন্ত লক্ষ্মীর যেন ঘুম ভাঙিতেছে। মাটির নিরন্ধ্র অস্তারণ লাঙলের টানে চৌচির করিয়া দিলেই মা ঝাঁপিখানি কাখে করিয়া পৃথিবীর আলো করিয়া আসন পাতিয়া বসিবেন। 1 হাঁটু দলদলে কাদা, কেমন সাদা সৌদ গন্ধ। ধানের চারা 3 দিনে 3 মূর্তি ধরিয়া বাড়িয়া উঠিবে। কিন্তু এ ভাবটুকু তাহার স্থায়ী হয় না। সে আবার ছেলে ও স্ত্রীর মুখ মনে করিয়া স্তিমিত হইয়া পড়ে। মনে মনে সে তাহাদের তুষ্টি সাধনের জন্য তোষামত বাক্য রচনা আরম্ভ করিল। বাড়িতে আসিয়াই সে যশোদাকে হাসিতে হাসিতে বলিল, হাতি একজোড়া কিনলাম, তোর কথাই থাকলো। যশোদা মনে করিল বাবা বোধহয় প্রকাণ্ড উঁচু একজোড়া বলদ কিনিয়াছে। সে বলিল, বেশি বড় গরু ভালো নয় বাবু, বেশ শক্ত শক্ত গিট গিট গড়ন হবে, উঁচুতেও খুব বড় না হয়, সেই তো ভালো। একমুখ হাসিয়া রংলাল বলিল, গরুই কিনি নাই আমি, মোষ কিনলাম। যশোদা সবিস্ময়ে বলিল, মোষ? হ্যাঁ। যশোদার মাও বলিল, মোষ কিনলে তুমি? হ্যাঁ। আর এমন করে হেসো না বাপু, তুমি আমার গা জ্বলে যাচ্ছে। যশোদার মা ঝংকার দিয়া উঠিল, আহা হা হা, আগে তাই চোখেই একবার দেখ, দেখে যা হয় বল। লাও লাও, জলের ঘটি লাও, হলুদ লাও, তেল লাও, সিন্দুর লাও, চল দুগ্গা বলে ঘরে ঢোকাও তো। দেখিয়া শুনিয়া যশোদার মুখ আরো ভারী হইয়া উঠিল। সে বলিল, নাও এইবার চালের খড় কগছাও টেনে নিয়ে দিও শেষে। ও কি সোজা পেট? এক একটির কুম্ভকর্ণের মতো খোরাক চাই, যুগীও কোথা হইতে যোগাবে। যশোদার মা অবাক হইয়া মহিষ দুইটাকে দেখিতেছিল। হোক ভয়ঙ্কর, তবুও একটা রূপ আছে যাহার আকর্ষণে মানুষকে চাহিয়া দেখিতে হয়। মহিষ দুইটা ঈষৎ মাথা নামায় তীর্যক ভঙ্গিতে সকলকে চাহিয়া দেখিতেছিল। চোখের কালো অংশের নিচে রক্তাভ সাদা ক্ষেত্র খানিকটা বাহির হইয়া পড়িতেছে। ভীষণ রূপের উপযুক্ত দৃষ্টি। রংলাল বলিল, দাও, পায়ে জল দাও। বাবারে, ওদের কাছে আমি যেতে পারবো না। না না, এসো তুমি, কাছে এসো, ভয় নেই, চলে এসো তুমি, ভারী ঠান্ডা। যশোদার মা অত্যন্ত ভয়ে ভয়ে আগায় আসে। মহিষ দুইটি ফোঁস করিয়া নিঃশ্বাস ফেলিয়া কিছু বোধ করি বলিতে চাহে। রংলাল বলিল, এই খবরদার, মা হয় তোদের, ফ্যান দেবে, ভাত দেবে, ভুসি দেবে, বাড়ির গিন্নি চিনে রাখ। তবুও যশোদার মা সরিয়া আসিয়া বলিল, না বাপু, এই তেল সিঁদুর হলুদ তুমি দিয়ে দাও, ও আমি পারবো না। যে কালাপাহাড়ের মতো চেহারা। রংলাল বলিয়া উঠিল, বেশ বলেছ, একটার নাম থাকুক কালাপাহাড়। এইটাই বেশি মোটা, এইটাই হলো কালাপাহাড়। আর এইটার কি নাম হবে বলো দেখি। একটু চিন্তা করিয়াই সে আবার বলিল, আর এইটার নাম কুম্ভকর্ণ। যশোদা বলেছে, বেশ বলেছে। যশোদার মাও খুশি হইয়া উঠিল, কিন্তু যশোদা খুশি হইল না। রংলাল বিরক্ত হইয়া বলিল, গোমড়া মুখ আমি দেখতে লারি, সে গরুই হোক আর গোস্বাই হোক। রংলাল কালাপাহাড়ের পিঠে চড়িয়া কুম্ভকর্ণের তাড়া দিতে দিতে তাহাদের নদীর ধারে চড়াইতে লইয়া যায় সকালেই, ফেরে বেলা 3টায়। শুধু যেটা খড় বাঁচাইবার জন্য সে করে তাহা নয়, এটা তাহাকে নেশার মতো পাইয়া বসিয়াছে। বাড়ির সমস্ত লোক ইহার জন্য বিরক্ত, এমনকি যশোদার মা পর্যন্ত বিরক্ত হইয়া উঠিয়াছে। রংলাল হাসিয়া বলে, এবার খড় কত টাকার বেচি তা দেখো, খড় বেচেই এবার একখানা গয়না তোমার হবে। যশোদার মা বলে, গয়নার জন্য আমার ঘুম হয় না, না তোমাকে দিনরাত আগুনের ছ্যাঁকা দিই, বলো তো তুমি। যশোদা বলে, যাবে কোন দিন সাপের কামড়ে কিংবা বাঘের পেটে। সত্য কথা, নদীর ধারে সাপের উপদ্রব খুব, এবং বাঘও মাঝে মাঝে 2-1টা ছটকায় আসিয়া পড়ে। রংলাল সেসব গ্রাহ্যই করে না। সে নদীর ধারে গিয়া একটা গাছতলায় গামছা বিছায়া শুইয়া পড়ে। মহিষ দুইটা ঘাস খাইয়া বেড়ায়। উহারা দূরে গিয়া পড়িলে সে মুখে এক বিচিত্র শব্দ করে, আ আ, অবিকল মহিষের ডাক।
দূর হইতে সে শব্দ শুনিয়া কালাপাহাড় ও কুম্ভকর্ণ ঘাস খাওয়া ছাড়িয়া মুখ উঁচু করিয়া শোনে। তারপর উহারাও ওই আ আ শব্দে সাড়া দিতে দিতে দ্রুত বেগে হেলিয়া দুলিয়া চলিয়া আসে। কখনো কখনো সে ছুটিতে আরম্ভ করে। রংলালের কাছে আসিয়া তাহার মুখের দিকে চাহিয়া দাঁড়ায়, যেন প্রশ্ন করে, ডাকিতেছ কেন? রংলাল দুইটার গলায় দুই হাতে একটা করিয়া চড় বসায় দিয়া বলে, পেটে তোদের আগুন লাগুক, খেতে খেতে কি বেলা চলে যাবি নাকি? এই কাছে পিঠে চড়ে খা। মহিষ দুইটা আর চায় না। তাহারা সেইখানে শুইয়া পড়িয়া চোখ বুজিয়া রোমন্থন করে। কখনো বা নদীর জলে আকণ্ঠ ডুবিয়া বসিয়া থাকে। রংলাল ডাকিলে জলসিক্ত গায়ে উঠিয়া আসে। মাঠে যখন সে লাঙল চালায় তখন প্রকাণ্ড বড় লাঙলখানা সজোরে মাটির বুকে চাপিয়া ধরে। কালাপাহাড় ও কুম্ভকর্ণ অবলীলাক্রমে টানিয়া চলে। প্রকাণ্ড বড় বড় মাটির চাই দুই ধারে উল্টাইয়া পড়ে। এক হাতেরও উপর গভীর তলদেশ উন্মুক্ত হইয়া যায়। প্রকাণ্ড বড় গাড়িটাই একতলা ঘরের সমান উঁচু করিয়া ধানের বোঝা চাপাইয়া দেয়। লোকে সবিস্ময়ে দেখে, রংলাল হাসে। মধ্যে মধ্যে কালাপাহাড় ও কুম্ভকর্ণকে লইয়া বিষম বিপদ বাঁধিয়া ওঠে। এক একদিন তাহাদের মধ্যে কি মন্বান্তর যে ঘটে, উহারা দুইটাই যুদ্ধমান অসুরের মতো সামনাসামনি দাঁড়াইয়া ক্রোধে ফুলিতে থাকে। মাথা নিচু করিয়া আপন আপন শিং উদ্যত করিয়া সম্মুখের দুই পা মাটিতে ঠুকিতে আরম্ভ করে। তারপরে যুদ্ধ আরম্ভ হইয়া যায়। এক রংলাল ছাড়া সে সময় আর কেহ তাহাদের মধ্যে যাইতে সাহস পায় না। রংলাল প্রকাণ্ড একগাছা বাঁশের লাঠি হাতে নির্ভয়ে উহাদের মধ্যে পড়িয়া দুর্দান্তভাবে দুইটাকেই পিটিতে আরম্ভ করে। প্রহারের ভয়ে দুইটাই সরিয়া দাঁড়ায়। রংলাল সেদিন দুইটাকেই সাজা দেয়। পৃথক গোহালে তাহাদের আবদ্ধ করিয়া অনাহারে রাখে। তারপর পৃথকভাবে তাহাদের স্নান করাইয়া পেট ভরাইয়া খাওয়াইয়া তবে একসঙ্গে মিলিতে দেয়। সঙ্গে সঙ্গে অনেক উপদেশে দেয়, ছি, ঝগড়া করতে নেই, একসঙ্গে মিলেমিশে থাকবি তবে তো। যাক, বৎসর তিনেক পরে আকস্মাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটিয়া গেল। গ্রীষ্মের সময় রংলাল নদীর ধারে বেশ একটি কুঞ্জবর্ণের মতো গুলমাচ্ছাদনের মধ্যে নিশ্চিন্ত নিদ্রায় মগ্ন ছিল। কালাপাহাড় ও কুম্ভকর্ণ অদূরেই ঘাস খাইতেছে। আকস্মাৎ একটি বিজাতীয় ফ্যাঁস ফ্যাঁস শব্দে ঘুম ভাঙিয়া চোখ মেলিয়াই রংলালের রক্ত হিম হইয়া গেল। নিবিড় গুল্মবনটার প্রবেশপথের মুখেই একটা চিতাবাঘ হিংস্র দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া আছে। হিংস্র লোলুপতায় তাহার দাঁতগুলা বাহির হইয়া পড়িতেছে। ফ্যাঁস ফ্যাঁস শব্দ করিয়া বোধ হয় আক্রমণের সূচনা করিতেছে। রংলাল ভীরু নয়, সে পূর্বে পূর্বে কয়েকবার চিতাবাঘ শিকারে একটা বিশেষ অংশগ্রহণ করিয়াছে। রংলাল বেশ বুঝিতে পারিল, সংকীর্ণ প্রবেশপথের জন্যই বাঘটা ভিতরে প্রবেশ করিতে ইতস্তত করিতেছে, নতুবা ঘুমন্ত অবস্থাতেই সে তাহাকে আক্রমণ করিত। সে দ্রুত হামাগুড়ি দিয়া বিপরীত দিকে পিছাইয়া গিয়া কুঞ্জবনটার মধ্যস্থলে প্রকাণ্ড গাছটাকে আড়াল করিয়া আরম্ভ করিল, আ আ আ। মুহূর্তের মধ্যে উত্তর আসিল, আ আ আ। বাঘটা চকিত হইয়া কুঞ্জবনটার মুখ হইতে সরিয়া আসিয়া চারিদিকে চকিত দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিল, উহার দিকে অগ্রসর হইয়া আসিতেছে কালাপাহাড় ও কুম্ভকর্ণ। সেও দন্ত বিস্তর করিয়া গর্জন করিতে আরম্ভ করিল। রংলাল দেখিল কালাপাহাড় ও কুম্ভকর্ণের সে এক অদ্ভুত মূর্তি। তাহাদের এমন ভীষণ রূপ সে কখনোই দেখে নাই। তাহারা ক্রমশ পরস্পরের নিকট হইতে সরিয়া বিপরীত দিকে চলিতেছিল। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা গেল বাঘটার একদিকে কালাপাহাড়, অন্যদিকে কুম্ভকর্ণ। মধ্যে বাঘটা চঞ্চল হইয়া উঠিয়াছে। সে নিজের বিপদ বুঝিতে পারিয়াছে। বাঘটা ছোট, তবুও সে বাঘ। সে বোধহয় অসহিষ্ণু হইয়াই আকস্মাৎ একটা লাফ দিয়া কুম্ভকর্ণের উপর পড়িল। পরমুহূর্তেই কালাপাহাড় তার উদ্যত শিং লইয়া তাহাকে আক্রমণ করিল। কালাপাহাড়ের সিংহাঘাতে বাঘটা কুম্ভকর্ণের পিঠ হইতে ছিটকাইয়া দূরে পড়িয়া গেল। আহত কুম্ভকর্ণ উন্মত্তের মতো বাঘটার উপর নতমস্তক উদ্যত শৃঙ্গ লইয়া ঝাঁপাইয়া পড়িল। কুম্ভকর্ণের শিং দুইটা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং অপেক্ষাকৃত সোজা। একটা শিং বাঘটার তলপেটে সোজা ঢুকিয়া গিয়া বাঘটাকে যেন গাঁথিয়া ফেলিল। মরণ যন্ত্রণা কাতর বাঘটাও দারুণ আক্রোশে তাহার ঘাড়টায়া কামড়াইয়া ধরিল। ওদিক হইতে কালাপাহাড়ও আসিয়া বাঘটার উপর শৃঙ্গাঘাত আরম্ভ করিল। রংলালও তখন বাহির হইয়া আসিয়াছে। সেও দারুণ উত্তেজনায় জ্ঞান শূন্যের মতো চালাইতে আরম্ভ করিল তাহার বাঁশের লাঠি। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধমান দুইটা
দুইটা জন্তুই মাটিতে গড়াইয়া পড়িল। বাঘটার প্রাণ তখনও থাকিলেও সে অত্যন্ত ক্ষীণ শরীরে শুধু দু একটা অতি ক্ষীণ আক্ষেপ মাত্র স্পন্দিত হইতেছিল। কুম্ভকর্ণ পড়িয়া শুধু হাঁপাইতেছিল। তাহার দৃষ্টি রংলালের দিকে, চোখ হইতে দরদর ধারে জল গড়াইতেছে। রংলাল বালকের মতো কাঁদিতে আরম্ভ করিল। বিপদ হইল কালা পাহাড়কে লইয়া। সে অবিরাম আ করিয়া চিৎকার করে আর কাঁদে। রংলাল বলিল, জোর নাইলে ও থাকতে পারছে না, জোর একটা এই হাটেই কিনতে হবে। পরহাটে সে অনেক দেখিয়া শুনিয়া চড়া দামে কালা পাহাড়ের জোর কিনিয়া ফেলিল। টাকা লাগিল অনেক, একটারই দাম দিতে হইল 150 টাকা। কিন্তু তবুও কালা পাহাড়ের যোগ্য সাথী হইল না। তবে এটার বয়স এখনও কাঁচা, এখনও বাড়িবে। ভবিষ্যতে 2-1 বৎসরের মধ্যেই কালা পাহাড়ের সমকক্ষ হইবে বলিয়াই মনে হয়। এই তো সবে 4খানি দাঁত উঠিয়াছে। কালা পাহাড় কিন্তু তাহাকে দেখিবা মাত্র ক্রুদ্ধ হইয়া উঠিল। সে শিং বাঁকায়া পা দিয়া মাটি খুঁড়িতে আরম্ভ করিল। রংলাল তাড়াতাড়ি কালা পাহাড়কে শিকলে আবদ্ধ করিয়া দূরে বাঁধিয়া বলিল, পছন্দ হচ্ছে না বুঝি ওকে? না, ওসব হবে না, মারলে হাড় ভেঙে দেব তোমার। তাহলে হ্যাঁ। নূতনটাকেও বাঁধিয়া জাপ দিয়া সে বাড়ির ভিতর আসিয়া স্ত্রীকে বলিল, কালা পাহাড় তো ক্ষেপে উঠেছে একে দেখে, সে রাগগত। যশোদার মা বলিল, আহা বাপু, কুম্ভকর্ণকে বেচারা ভুলতে লাগছে, কতদিনের ভাব। কথাটা বলিয়াই সে স্বামীর দিকে চাহিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিল। রংলালও হাসিল। এদিক ওদিক চাহিয়া দেখিয়া সে ফিসফিস করিয়া বলিল, যেমন তোমাতে আমাতে। মরণ, তোমার কথা ছিঁড়ি দেখো কেনে, ওরা হলো বন্ধু। তা বটে। রংলাল পরাজয় মানিয়েও পুলকিত না হইয়া পারিল না। তারপর বলিল, ওঠ ওঠ, চল, জল তেলে সিঁদুর হলুদ নিয়ে চল। ঠিক এই সময় বাড়ির রাখালটা ছুটিয়া আসিয়া বলিল, ওগো মোড়ল মশাই, শিগগির এসো গো, কালাপাহাড় নতুনটাকে মেরে ফেলালে। সে কি রে, শেকল দিয়ে বেঁধে এলাম যে। রংলাল ছুটিয়া বাহির হইয়া গেল। রাখালটা পিছন পিছন আসিতে আসিতে বলিল, গোজ উপড়ে ফেলাইছে মশাই, আর যে গোংরাচ্ছে, এতক্ষণ হয়তো মেরেই ফেলালে। রংলাল আসিয়া দেখিল রাখালটার কথা এক বিন্দুও অতিরঞ্জিত নয়। শিকল সমেত খুঁটিটাকে উপড়াইয়া সে আবদ্ধ নতুন মহিষটাকে দুর্দান্ত ক্রোধে আক্রমণ করিয়া প্রহার করিতেছে। নূতনটা একে কালাপাহাড় অপেক্ষা দুর্বল এবং এখনও তাহার বাল্য বয়স উত্তীর্ণ হয় নাই। তাহার উপর আবদ্ধ অবস্থায় একান্ত অসহায়ের মতো পড়িয়া গিয়া সে শুধু কাতর আর্তনাদ করিতেছে। রংলাল লাঠি মারিতে আরম্ভ করিল, কিন্তু তবু কালা পাহাড়ের গ্রাহ্য নাই। সে নির্মমভাবে নবাগতকে আঘাত করিতেছিল। বহু কষ্টে যখন কালা পাহাড়কে কোনোরূপে আয়ত্তাধীন করা গেল, তখন নতুন মহিষটার শেষ অবস্থা। রংলাল মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। যশোদা বলিল, ওকে আর ঘরে রাখা হবে না, বেচে দাও ওকে। আবার ওর জোট আনলে ও আবার মারামারি করবে। ও মোষ গরম হইয়া গিয়াছে। রংলাল কথার উত্তর দিতে পারিল না। সে নীরবে ভাবিতেছিল, যশোদার কথার জবাব নাই। সে সত্যই বলিয়াছে, কালা পাহাড়ের মেজাজ খারাপ হইয়া গিয়াছে। মহিষের মেজাজ একবার খারাপ হইলে আর সে শান্ত হয় না, বরং উত্তরোত্তর সে অশান্তই হইয়া ওঠে। কিন্তু তবুও চোখ দিয়া তাহার জল আসে। দিন কয়েক পর রাখালটা আসিয়া বলিল, আমি কাজ করতে লারব মশাই। কালা পাহাড় যেরকম ফোসাইছে, কোন দিন হয়তো মেরেই ফেলাবে আমাকে। রংলাল বলিল, যাহ, ফোসফাস করা মোষের স্বভাব। কই চল দেখি দেখি। রংলাল কালাপাহাড়ের কাছে আসিয়া দাঁড়াইল। রক্তচক্ষু লইয়া রংলালের দিকে দৃষ্টিপাত করিয়া কালাপাহাড় তাহার মুখটা রংলালের কোলে তুলিয়া দিল। রংলাল পরম স্নেহে তাহার মাথা চুলকাইতে আরম্ভ করিল। কিন্তু রংলাল তো অহরহ কালাপাহাড়ের কাছে থাকিতে পারে না যে, তাহাকে শান্ত করিয়া রাখিবে। অন্য কেউ গেলেই কালাপাহাড় অশান্ত স্বভাবের পরিচয় দেয়। মধ্যে মধ্যে মুখ তুলিয়া চিৎকার আরম্ভ করে, আ আ আ। সে ঊর্ধ্বমুখ হইয়া কুম্ভকর্ণকে খোঁজে। দড়ি ছিঁড়িয়া সে ডাকিতে ডাকিতে ওই নদীর ধারের দিকেই চলিয়া যায়। রংলাল ভিন্ন অন্য কেহ তাহাকে ফিরাইতে গেলেই সে রুখিয়া দাঁড়ায়। সেদিন আবার একটা গরুর বাছুরকে সে মারিয়া ফেলিল। এই বাছুরটির সহিত উহাদের বেশ একটি মিষ্টি সম্বন্ধ ছিল। কুম্ভকর্ণ ও কালাপাহাড় যখন পূর্ণ উদরে রোমন্থন করিত, তখন সে আসিয়া তাহাদের ডাবা হইতে জাব খাইয়া যাইত। নিতান্ত অল্প বয়সে বহুদিন অবুজের মতো সে তাহাদের পেট তলায় মাতৃস্তন্যের সন্ধান করিত। কিন্তু সেদিন কালাপাহাড়ের মেজাজ ভালো ছিল না।
বাছুরটা ডাবায় জাপ খাইবার জন্য আসিয়া তাহার মুখের সম্মুখ দিয়াই মুখ বাড়াইল। কালাপাহাড় প্রচণ্ড ক্রোধে শিং দিয়া আঘাত করিয়া তাহাকে সরাইয়া দিল। যশোদা আর রংলালের অপেক্ষা করিল না, সে পাইকার ডাকিয়া কালাপাহাড়কে বিক্রয় করিয়া দিল। নিতান্ত অল্প দামেই বেচিত হইল। পাইকারটা বলিল, 60 টাকায় হয়তো আমার লোকসান হবে, এই গরম মোষ কি কেউ নেবে মশাই? যশোদা অনেক কথা কাটাকাটি করিয়া আর 5টি টাকা মাত্র বাড়াইতে সক্ষম হইল। পাইকারটা কালাপাহাড়কে লইয়া চলিয়া গেল। রংলাল নীরবে মাটির দিকে চাহিয়া বসিয়া রহিল। আ আ আ রংলাল তখনও চুপ করিয়া বসিয়াছিল। শব্দ শুনিয়া সে চমকিয়া উঠিল। সত্যই তো কালাপাহাড় ফিরিয়া আসিয়াছে। রংলাল ছুটিয়া গিয়া তাহার কাছে দাঁড়াইল। কালাপাহাড় তাহার কোলে মাথাটা তুলিয়া দিল। পাইকারটা আসিয়া বলিল, আমার টাকা ফিরে দেন মশাই, এ মোষ আমি নেব না। বাপরে বাপরে, আমার জান মেরে ফেলা তো মশাই। জানা গেল খানিকটা পথ কালাপাহাড় বেশ গিয়াছিল, কিন্তু তাহার পরই সে এমন খুঁট লইয়া দাঁড়াইল যে কার সাধ্য উহাকে এক পা নাড়ায়। পাইকারটা বলিল, লাঠি যদি তুললাম মশাই, ওরে বাপরে, সে ওর চাউনি কি? তারপর এমন তাড়া আমাকে দিলেক, আমি আধ কোষ ছুটে পালাই তবে রক্ষে। তখন ও আপনার ফিরল, একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে এলো। আমার টাকা কটা ফিরে দেন মশাই। সে আপনার টাকা ফিরিয়া লইয়া চলিয়া গেল। যশোদা বলিল, এক কাজ করো তবে, হাটে যাও বরং। রংলাল বলিল, আমি পারবো না। আর কে নিয়ে যেতে পারবে তুমি না গেলে? অগত্য রংলালই লইয়া গেল। পথে সে অনেক কাঁদিল। এই হাট হইতেই কালাপাহাড়কে সে কিনিয়াছিল, কিন্তু ফিরিল সে হাসিতে হাসিতে। কালাপাহাড়কে কেহ কেনে নাই। ওই পাইকারটা সেখানে এমন দুর্নাম রটাইছে যে কেহ তাহার কাজ দিয়াও আসে নাই। যশোদা বলিল, তবে শহরের হাটে যাও। এদিককার পাইকার ও হাটে বড় যায় না, রংলালকে যাইতে হয়। যশোদা লেখাপড়া জানার রোজগেরে ছেলে, সে এখন বড় হইয়াছে, তাহাকে লঙ্ঘন রংলাল করিতে পারে না। আর কালাপাহাড়কে রাখিবার কথা যে সে জোর করিয়া বলিতেও পারে না। অনেক ক্ষতি যে হইয়া গেল। মহিষটার দাম 150 টাকা, তারপর গোহত্যার জন্য প্রায়শ্চিত্র খরচ 7-8 টাকা। এই 1 মাস চাষ বন্ধ হইয়া আছে, সে ক্ষতির মূল্য হিসাব নিকাশের বাহিরে। হাটে একজন পাইকার কালাপাহাড়কে দেখিয়া অত্যন্ত আগ্রহ প্রকাশ করিয়া কিনিল। এক বড় জমিদার এমনই একটি মহিষের বরাত আছে, দামও সে ভালোই দিল, 105 টাকা। রংলাল বলিল, এই দেখো ভাই, মোষটা আমার ভারী গা ঘেঁষা। এখন এইখানে যেমন বাধা আছে থাক, আমি চলে যাই, তারপর তোমরা নিয়ে যেও, নইলে হয়তো চেঁচাবে, দুষ্টমি করবে। তাহার চোখ দিয়া জল পড়িতেছিল। পাইকারটা হাসিয়া বলিল, তা বেশ, থাকুক এখানেই, তুমি যাও। রংলাল তাড়াতাড়ি পা চালায় একেবারে শহরের স্টেশনে ট্রেনে চাপিয়া বসিল। হাঁটিয়া ফিরিবার মতো শক্তি তাহার ছিল না। কিছুক্ষণ পরই পাইকার কালাপাহাড়ের দড়ি ধরিয়া টান দিল। কালাপাহাড় তাহার দিকে চাহিয়া চকিত হইয়া চারিদিক চাহিতে চাহিতে ডাকিল, সে রংলালকে খুঁজিতেছিল, কিন্তু কই, সে কই? পাইকারটা লাঠি দিয়া মৃদু আঘাত করিয়া তাড়া দিল, চল চল। কালাপাহাড় আবার ডাকিল, সে খুঁট পাতে দাঁড়াইল, যাইবে না। পাইকারটা আবার তাহাকে আঘাত করিল। কালাপাহাড় পাগলের মতো চারিদিকে রংলালকে খুঁজিতেছিল। কই সে, কই? নাই, সে তো নাই। কালাপাহাড় দুর্দান্ত টানে পাইকারের হাত হইতে আপন গলার দড়ি ছেনাইয়া লইয়া এই পথ দিয়া তাহারা আসিয়াছে। ঊর্ধ্বমুখে সে ছুটিয়াছিল আর প্রাণপণে ডাকিতেছিল, আ। পাইকারটা কয়েকজনকে জোটাইয়া লইয়া কালাপাহাড়ের পথ রোধ করিল, কিন্তু দুর্দান্ত কালাপাহাড় পিঠের উপর লাঠি বর্ষণ অগ্রাহ্য করিয়া সম্মুখের লোকটাকে শিং দিয়া শূন্য নিক্ষেপ করিয়া আপন পথ মুক্ত করিয়া উন্মত্তের মতো ছুটিল। কিন্তু এ কি? এসব যে তাহার সম্পূর্ণ অপরিচিত। শহরের রাস্তায় দুই পাশে সারি সারি দোকান, এত জনতা, ওটা কি? একখানা ঘোড়ার গাড়ি আসিতেছিল। কালাপাহাড় ভয়ে একটা পাশের রাস্তা দিয়া ছুটিল। রাস্তার লোকজন হৈ হৈ করিতেছিল, কার মোষ, কার মোষ। ও কি অদ্ভুত আকার, বিকট শব্দ। একখানা মোটর কার আসিতেছিল। কালাপাহাড় জ্ঞান লোপ পাইয়া গেল। তাহার মনশ্চক্ষু আপনার বাড়িখানি দেখিতেছিল, আর রংলালকে তারস্বরে ডাকিতেছিল। সে একেবারে একখানা পানের দোকান চুরমার করিয়া দিয়া আবার বিপরীত দিকে ফিরিল। লোকজন প্রাণ ভয়ে ছুটিয়া পালাইতেছিল। কালাপাহাড়ও প্রাণ ভয়ে ছুটিতেছিল। দেখিতে দেখিতে 2টা লোক জখম হইয়া গেল। কালাপাহাড় ছুটিতেছে আর রংলালকে ডাকিতেছে, কিন্তু এ কি? ঘুরিয়া ফিরিয়া সে কোথায় যাইতেছে? কোথায়, কত দূরে তাহার বাড়ি?
আবার সেই বিকট শব্দ, সেই অপরিচিত জানোয়ার। এবার সে ক্রুদ্ধ বিক্রমে তাহার সহিত লড়িবার জন্য দাঁড়াইল। মোটরখানাও তাহার ওই সন্ধানে আসিয়াছে। পুলিশ সাহেবের মোটর। পাগলা মহিষের সংবাদ পৌঁছিয়া গিয়াছে। মোটরখানাও দাঁড়াইল। কালাপাহাড় প্রচণ্ড বিক্রমে অগ্রসর হইল, কিন্তু তাহার পূর্বেই ধ্বনিত হইল একটি কঠিন উচ্চ শব্দ। কালাপাহাড় কিছু বুঝিল না, কিন্তু অত্যন্ত কঠিন নিদারুণ যন্ত্রণা মুহূর্তের জন্য। তারপর সে টলিতে টলিতে মাটিতে লুঠাইয়া পড়িল। সাহেব রিভলভারটা খাপে পুরিয়া সঙ্গের কনস্টেবলকে নামাইয়া দিলেন, বলিলেন, ডোম লোগো কো বোলাও।